ইনুস যেটা করবে, ইনুস 19 তারিখে বাংলাদেশ ত্যাগ করবে। তারা এই এক সপ্তাহ নানা রকমের এনার্কি তৈরি করবে, দেশটাকে অস্থিতিশীল করবে এবং 19 তারিখে সে বাংলাদেশ ত্যাগ করবে। এবং এই মুহূর্তে তিনি ইটালি অথবা প্যারিস যেতে চাচ্ছেন, কারণ এই দুটো দেশেই তার সম্মানসূচক নাগরিকত্ব আছে। ভারতীয় সেনাপ্রধান 5 আগস্ট এবং বর্তমান বাংলাদেশ সম্পর্কে মুখ করলেন। বাংলাদেশের ইউনূস সরকারের বেল নেই, ভারতের কাছেও বেল নেই। সীমান্তে চলছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে বোমাই ছুড়লেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তলে তলে দুই সেনাদলের সম্পর্ক বেশ গভীর। আর 7 দিন বাকি। ডক্টর ইউনূস, আপনি তো কাঁপছেন। আপনার যে সমস্ত গ্যাং আছে না, সাঙ্গপাঙ্গ, চেরা চামুন্ডা, এই যে চ্যাংড়া যাদেরকে বলি, তাদের অবস্থাও খুব খারাপ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আলাজারি। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হাস্যনস্ত হতে পারে মিজানুর রহমান আলাজারি। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব। লক্ষ্য করলাম যারা 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যারা বিপ্লবের পক্ষে ছিল, যাদের প্রোফাইল লাল ছিল, তাদের অধিকাংশেরই কণ্ঠে ভীষণ হতাশা দেখলাম। তারা সামগ্রিকভাবে ডক্টর ইউনূসকে নিয়ে বিরক্ত, ডক্টর ইউনূসের পারফরমেন্স নিয়ে বিরক্ত, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বিরক্ত এবং সর্বশেষ যে ভ্যাট আরোপ করা হয়েছে, কোথাও কোথাও 300% ইনক্রিজ করেছে, এটা নিয়ে দেখলাম যে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। আজকে ইউরোপের একজনের সাথে অনেকক্ষণ কথা বললাম, যিনি ইউরোপিয়ান কমিশনের সাথে তার কাজের সূত্রে হাইলি লিঙ্ক। তিনি বললেন যে ভাই, আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশের কথা বললে সবাই আওয়ামী লীগের দোষ দিত, ডক্টর ইউনূসের প্রশংসা করত, কিন্তু এখন সিচুয়েশন ইউরোপিয়ান কমিশনের অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেই বদলে গেছে এবং একজন নাকি তাকে বলেছে ইউনূস ইজ এ ফ্রড। সো এই অবস্থায় আজকে 13ই জানুয়ারি, আগামী 20শে জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং এই জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শেষ সপ্তাহ। এবং এই কারণে বাংলাদেশে একটা খুব ক্রুশিয়াল একটা উইক যাবে। 19 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুকের মাধ্যমে দেশবাসী এবং বিশ্ববাসী, বাঙালিদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন, একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং এই 13 থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে সেই বিপ্লবী সরকার, খেলাফত সরকার, সংবিধান বাতিল, এরকম অনেক রকমের লম্ফ জম্প চেষ্টা করা হবে ইউনূসদের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। এবং খবর পেলাম যে এই এক সপ্তাহ বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গ্রুপের সাথে একাধিক মিটিং করেছে ছাত্র সমন্বয়করা এবং ইউনূসের লোকজন। তাদের কিন্তু একটা তাদের মরণ কামড় দেওয়ার একটা ইচ্ছে আছে। এই এক সপ্তাহ আপনারা একটু সাবধানে থাকবেন। এই হাইকোর্ট কি রায় দেয়, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অলরেডি একটা রায় এসেছে। তত্ত্বাবধায়ক সরকার যদি ফাংশন করে তাহলে ইউনূস অটোমেটিক্যালি ইলিগাল হয়ে যায়। সো ইউনূস, সেদিক দিয়েও ইউনূস উইল হ্যাভ টু গো। বাট ইউনূস যেটা করবে, ইউনূস 19 তারিখে বাংলাদেশ ত্যাগ করবে। তারা এই এক সপ্তাহ নানা রকমের এনার্কি তৈরি করবে, দেশটাকে অস্থিতিশীল করবে এবং 19 তারিখে সে বাংলাদেশ ত্যাগ করবে। তার সে অনেক জায়গায় ফোন করেছে, সে একটা সেফ এক্সিট এনশিওর করতে চেয়েছে, কিন্তু কেউ তার সেফ এক্সিটের ব্যাপারে কথা বলেনি বা নিশ্চয়তা দিতে পারেনি। বলেছে এটা বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ড করে, এখানে বাংলাদেশের এই বিষয়ে আমাদের আরো কিছু স্টেক হোল্ডার আছে, তাদের উপরে ডিপেন্ড করে। সো ইউনূস যেসব মুরব্বীদের কাছে ফোন করেছিল, তারা কেউ তার সেফ এক্সিট এনশিওর করতে পারেনি। সো এদিক দিয়ে একটু একটা কনফিউশন আছে। ইউনূস মরিয়া হয়ে চাচ্ছে যে তাকে আমেরিকান কোনো কূটনীতিকের সাথে কোনো বিমানে করে দেশটাকে সুযোগ করে দেওয়া হোক এবং এই মুহূর্তে তিনি ইটালি অথবা প্যারিস যেতে চাচ্ছেন, কারণ এই দুটো দেশেই তার সম্মানসূচক নাগরিকত্ব আছে। ইটালির একটা শহর এবং প্যারিস তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। তো সে এই দুটো দেশের একটা যাওয়ার চিন্তা করছে, আর এগুলো যদি না হয় তার তো প্ল্যান বি ইস্ট তিমুর আছেই। সুতরাং এই এক সপ্তাহ বাংলাদেশে অনেক অঘটন ঘটানোর চেষ্টা করা হবে এবং 19 তারিখে আমরা বেশ কিছু ঘটনা দেখব। এবং এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি যে কদিন আগে যে ভারতে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান এসেছিলেন, জেক সুলিভান শেখ হাসিনার সাথে যোগাযোগ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, কথা বলার কিংবা দেখা করার, কিন্তু শেখ হাসিনা স্পষ্ট তাকে না বলে দিয়েছেন। শেখ হাসিনা তার সাথে দেখা করা বা কথা বলেননি। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন টু শেয়ার। আর একটু কেয়ারফুলি আমাদের অবজার্ভ করতে হবে
এই জঙ্গি, এই সমন্বয় গোষ্ঠী, জামাত, শিবির, এই ইনু সবাই মিলে এটাই তাদের শেষ সপ্তাহ। এরপরে তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ইনুস তো যদি 19 তারিখে পালিয়ে গিয়ে যদি ফিরেও আসে, সেই ফেরাটা আর দীর্ঘদিনের জন্য হবে না। সুতরাং এই ইনফরমেশনটা আমার কাছে আজকে সারাদিনে ছিল, এটা আপনাদের কাছে দিলাম। একদিকে অন্তর্বর্তী সরকার একের পর এক সরকারিভাবে ভারত সফর বাতিল করছে, অন্যদিকে সীমান্তে চলছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে বোমাই ছুড়লেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার বক্তব্যে উঠে এসেছে দুই দেশের রাজনীতির মাঠে বিদ্বেষ ছড়ালেও তলে তলে দুই সেনাদলের সম্পর্ক বেশ গভীর। আর ইনুস সরকার নির্বাচিত নয় বলে তাদের সাথে যে সম্পর্ক আগাবে না সেটিও স্পষ্ট করেছেন ভারতীয় সেনাপ্রধান। আমাদের বিশ্লেষণ হলো 4টি দিক থেকে তার এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। 13ই জানুয়ারি আর্মি ডে উপলক্ষে দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন। তার এই বক্তব্যে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি, যেগুলো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের অনেক কিছুকে নির্দেশ করে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যে কথা বলেছেন তা হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের কোনো সমস্যা নেই। তিনি বলেন, বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখন থেকেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ভারতীয় সেনাপ্রধানের এই বার্তা বলে দেয় দুই দেশের রাজনীতির বাইরে গিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ ছিল এবং আছে। আমাদের অনুসন্ধান বলছে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে কিভাবে ভারত যাবেন তা নিয়ে দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে। এই ফ্লাইটটির কোড নেম ছিল স্কোয়াড কোড 4131। উড়োজাহাজটি ভারতীয় আকাশ সীমায় পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটর সিস্টেম চালু করা হয়েছিল। সাধারণত উড়োজাহাজ ওড়ার সাথে সাথে ট্রান্সপন্ডার চালুর নিয়ম আছে, কিন্তু দুদেশের মধ্যে যোগাযোগকারীরা পুরো বিষয়টির গোপনীয়তা রক্ষার স্বার্থে এটি করেছিল। আবার উড়োজাহাজটি সরাসরি ঢাকা থেকে দিল্লি না গিয়ে কলকাতা হয়ে দিল্লি গিয়েছিল। সেই সিদ্ধান্ত তখন দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের 2টি ডাসাল্ট রাফেলের যুদ্ধ বিমান এটিকে স্কর্ট করে। পত্রিকাটি জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করেছিল। ভারতীয় সেনাপ্রধান তার বক্তব্যে আরো বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছিল। ওই বৈঠকটি এমন এক সময় হয়েছিল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছিল। ভারতীয় সেনাপ্রধানের এমন বক্তব্যের অর্থ হলো দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক কখনো রাজনৈতিক উত্তেজনা বা দ্বন্দ্বের কাছে ধরা দেয় না, বরং তারা নিজেদের কৌশলগত অবস্থান এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরস্পরের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। যদিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেনাবাহিনীর মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে, তবুও তাদের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে, যা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধান বলেছেন, সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে। ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবশেষ যৌথ মহড়া হয়েছিল 2023 সালের 3 অক্টোবরে। এটি ছিল 11তম মহড়া। 2009 সালে ভারতের জোরহাটে প্রথম সম্প্রীতি মহড়া অনুষ্ঠিত হয়েছিল। খবর হলো, শেখ হাসিনার আমলের শেষ দিকে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। সেসব চুক্তির অধীনে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার কোনো ইস্যু নিয়ে এখনো বিরোধ দেখা দেয়নি। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য এখনো সবচেয়ে বেশি অস্ত্র কেনা হয় চীন থেকে। তাছাড়া বিশ্বের অনেক দেশ বাংলাদেশের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায়। তা সত্ত্বেও বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো আগের মতোই কাজ করে যাচ্ছে। গত অগস্টে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসন অবসানের পর বাংলাদেশের রাজনীতি একটি নতুন মোড় নেয়। এতে বাংলাদেশ ভারত সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়া, বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতনের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডার অভিযোগ, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা, এর জেরে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতের উগ্রবাদীদের হামলা সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারে তলানিতে ছেকে যায়। সবশেষ নতুন করে টানাপোড়েন উস্কে দেয় সীমান্ত ইস্যু। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিলেন।
তবে ভারতের সেনাপ্রধান এ নিয়ে দুদেশের সেনাবাহিনীর সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন। ভারতীয় সেনাপ্রধান বলেছেন, কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশও ভারতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মনে করে। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটি তিনি তুলে ধরেছেন। এখানে দুই সেনাপ্রধান যে দুই দেশের সম্পর্ককে একই লেন্সে দেখেন সেটিও স্পষ্ট হলো। ভারতীয় সেনাপ্রধান কৌশলগত গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারোর স্বার্থের জন্যই ভালো হবে না। ভারতীয় সেনাপ্রধান বললেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করলে আঞ্চলিক সম্পর্কে কোনো ভালো হবে না। ভারতীয় সরকার বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া কোনো অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের সাথে সম্পর্কের গভীরে যেতে চায় না। বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যকার চুক্তিগুলো রিভিউ সংক্রান্ত আলোচনা না হওয়ার মূল কারণ ছিল এটি। তখন ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচিত সরকার ছাড়া ভারত সরকার এসব বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করতে চায় না। একইভাবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নির্বাচিত সরকার এর প্রয়োজনীয়তার কথা। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে। এর মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন। নির্বাচিত সরকার ছাড়া দুই দেশের সম্পর্ক যে এগোবে না তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি। এমনকি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া বন্ধ আছে সেটি কখন আবার শুরু হবে তাও তিনি বলেছেন। সেটি রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া শুরু হওয়ার সম্ভাবনা আর নেই। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্য থেকে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে যে একটা তলে তলে সম্পর্ক আছে সেটি স্পষ্ট। তবে নির্বাচিত সরকার ছাড়া যে দুই দেশের সম্পর্ক ঠিক হবে না সে বার্তাটি আশঙ্কার। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আলাছাড়ি। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আলাছাড়ি, এমন বক্তব্য বিএনপির এক নেতার। চলুন দেখি একাংশ। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন, আর আমাদের সময় দৈনিক আমাদের সময় পত্রিকা তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আজহারিকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার ভিডিওটা অনেক লম্বা চূড়া, তো আমরা এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখেন, ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারি হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির। তবে আজহারি এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকে বুঝিয়েছেন। যাই হোক, এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন। আমাদের সময় যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে সেখানে তারা বলছে যে যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন, মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারির জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে, সবাই আমরা আফসোস করছি। জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পিটায় মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারিকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে। আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনাকে হেস্তনেস্তর শিকার হতে হবে। আজহারিকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকেও পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হেস্তনেস্তর শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় যে তাহলে কি আজহারিকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে? এখন তো আওয়ামী লীগ নাই, ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই চিরাচরিত রূপ দেওয়া হয়েছে, এখন তো বাংলাদেশে ইসলাম একাকার। তো এই যে ইসলাম একাকার, কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুটো আলাদা জিনিস। একজন বয়ানকারী, একজন বক্তা, তিনি শুধু কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন, আপনারা কেন ঘুরে পেঁচে আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলেন? পেঁচটা তো আজহারির ওইখানেই লাগছিল কিন্তু ওইখানে শুধু আজহারি আর অনেক আলেম ওলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন। তো পড়ার পরে কি হয়েছে, এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি। তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন? যদি এখনেরটাই এরকম হয় তাহলে তখনটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম? বিষয় হচ্ছে কি, বরাবরই বলি যে দেখেন, আজহারির এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি, এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না। আপনি যে যত কথাই বলেন, বিএনপির কর্মীরা নাখোশ। আজহারিকে
আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য, বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাষা না। যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনার ভক্ত সারা বাংলাদেশ ছিলেন, কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন, তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশ হতো, বাট কোরআনের জন্য তাকে ভালোবাসতো। আজহারীর অবস্থানটা এমন হয়েছে, তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন, এটাই বাস্তব। আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায়, যে আলেম এখনো রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন, এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে। এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন? যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়, এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে। তো আজারি হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না, তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, কঠিন ঘুরাইয়া পেঁচাইয়া ভারত টারত কানেক্ট করা, তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলিয়ে টিলে এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া না, এবার মালয়েশিয়ার বাহিরও হতে পারে, বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হতে পারে, এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে। এখন সিদ্ধান্ত নিতে হবে হুজুররা কি ওয়াজ করবে।